এখন আমরা দেখব প্রচ্ছেদনে যে কাজ করে পত্ররন্ধ্র, সেই পত্ররন্ধ্রের স্ট্রাকচার এবং বেসিক ডিটেল, কারণ এখান থেকে প্রশ্ন হয়। ওকে, সো আমরা প্রথমে যে জিনিসটা মনে রাখবো, একটা উদ্ভিদের পত্ররন্ধ্র সকাল 10টা থেকে 11টা এবং 2টা থেকে 3টা পূর্ণ খোলা থাকে। পূর্ণ খোলা থাকে। তো টাইমটা অনেকে মনে রাখতে পারে না, একটা ছোট ট্রিক শিখিয়ে দিই, মনে থাকবে। সকাল 10টায় আমরা অফিসে যাই, প্রথম 1 ঘন্টা আমরা খুব চমৎকার কাজ করি ফুল এনার্জি নিয়ে, তারপর টায়ার্ড হয়ে যাই। তো এরপরে কি হয়, এরপরে হচ্ছে আংশিক খোলা থাকে। আংশিক খোলা থাকে, তাহলে দিনে সারাদিনেই খোলা থাকে, কিন্তু পূর্ণ খোলা থাকার ব্যাপারটা শুধুমাত্র 10টা থেকে 11টা। আচ্ছা, তাহলে অফিসে আমরা প্রথম 10টায় জয়েন করি, 1 ঘন্টা কাজ করি খুব পূর্ণ এনার্জিতে, তাহলে 10টা থেকে 11টা পূর্ণ। ঠিক আছে, আবার আমরা চিন্তা করি দুপুরবেলা আমরা নামাজের ব্রেক থাকে, লাঞ্চের ব্রেক থাকে, লাঞ্চের ব্রেকের পর আবার কাজ শুরু করি, দেখো আবার 1 ঘন্টা, 2টা থেকে 3টা। সো এই 2টা থেকে 3টা পূর্ণ খোলা থাকে, 3টার পরে আবার কি থাকে, আংশিক খোলা থাকে। তার মানে আমি যদি কখনো বলি যে সকাল 6টা থেকে 7টা পত্ররন্ধ্রের অবস্থা কি থাকে, আপনারা বলবেন আংশিক খোলা থাকে। সবচেয়ে বেশি খোলা থাকে কখন, 10টা থেকে 11টা। যদি বলি 12টা 1টায় কি অবস্থা থাকে, আংশিক খোলা থাকে। যদি বলি 2টা থেকে 3টা, তাহলে পূর্ণ খোলা থাকে। যদি বলি বিকেলবেলা কি থাকে, আংশিক খোলা থাকে। ঠিক আছে, তো আপনার শুধু এই টাইম দুটো মনে রাখতে হবে। এবার চলে আসি আমরা পত্ররন্ধ্র। এই যে দেখো সেল, এটা আরেকটা সেল। তো এইটা কিন্তু রন্ধ্র, রাইট? তো আমরা প্রথমেই পত্ররন্ধ্রের ইংলিশটা একটু শিখি, স্টোমাটা। এই স্টোমা শব্দের অর্থ হলো মাউথ। আমরা জানি মাউথ মানে তো ছিদ্র বা রন্ধ্র, তাই না? মুখ মানে তো একটা ছিদ্রপথ, তাই তো? আর আটা মানে হচ্ছে ধারণ করা। তাহলে পাতার মধ্যে কিছু ছিদ্র ধারণ করতেছে পাতারা, সেই ছিদ্রগুলোর নাম কি? স্টোমাটা বা পত্ররন্ধ্র। নামে পত্ররন্ধ্র হলেও এটা কোথায় কোথায় থাকে? সবুজ যে কোনো পার্টেই থাকতে পারে। নামে পত্ররন্ধ্র, বাট কোথায় কোথায় থাকতে পারে? উদ্ভিদের সবুজ সব অঙ্গে থাকতে পারে। বৃতি উপবৃতি সবুজ হলে ওখানে থাকে, পাপড়ি যদি সবুজ হয় ওখানে থাকে, সবুজ ফলের গায়ে থাকে, ফলত্বকে। আর কোথায় থাকে? কচি কাণ্ডগুলো সবুজ হয় সেখানেও থাকে। নামে পত্ররন্ধ্র, কিন্তু সে সবুজ যে কোনো জায়গায় থাকতে পারে। তবে প্রশ্ন হলো এটা কোথায় থাকবে? যারা বায়ুমণ্ডলে থাকবে, মাটির নিচে যারা থাকবে, পানির নিচে যারা থাকবে তাদের থাকবে না। খেয়াল করো, যারা মাটির নিচে থাকবে, পানির নিচে থাকবে, তাদের কিন্তু পত্ররন্ধ্র থাকবে না, রাইট? আচ্ছা, সো এই যে আপনারা রন্ধ্রটা দেখতেছেন, এই ছিদ্রটা, এই ছিদ্রটাকে এ আর এই করতেছে কি, রক্ষা করতেছে। এই জন্য এই কোষটার নাম কি? রক্ষী কোষ। ইংলিশ করলে কি হবে? গার্ড সেল। ওকে, রক্ষী কোষ বা গার্ড সেল। একটু রক্ষী কোষ সম্পর্কে আমাদের পড়তে হবে, তার আগে আমরা একটু বলি যে দেখো, রক্ষী কোষ প্লাস ছিদ্র, রক্ষী কোষ প্লাস ছিদ্র মিলে কিন্তু স্টোমাটা। ওকে, রক্ষী কোষ এবং ছিদ্র মিলে কি? স্টোমাটা। তো তুমি যদি এগুলো বাইর করে দাও, ছিদ্র থাকে? আর দরজা না থাকলে দরজা ছিদ্র থাকবে? থাকবে না। তাহলে 2টা মিলে কিন্তু স্টোমাটা বা পত্ররন্ধ্র। তো এইটা দেখো, এরা কি করে? বড় নিউক্লিয়াস ধারণ করে। কারণ এখানে কিন্তু কি হয়, এই কোষগুলো কিন্তু জীবিত কোষ, কাজ করতে হয়, যেহেতু কখনো বন্ধ খোলা করতে হয়, তাহলে তাদের কাজ করতে হবে। আর কাজ করতে গেলে বড় নিউক্লিয়াস থাকবে, বড় নিউক্লিয়াস, তাই না? আর বড় নিউক্লিয়াস থাকলে কি হবে? তাদের বেশি কাজ করতে হবে। আর বেশি কাজের জন্য সাইটোপ্লাজমটাকে কি দিতে হবে? বেশি বেশি দিতে হবে। আরো বেশি দিতে হবে। সো দিস ইজ কল্ড ঘন সাইটোপ্লাজম। ঘন সাইটোপ্লাজম। দেখো, সারাক্ষণ এদেরকে কাজ করতে হয়, নিয়ন্ত্রণ করতে হয়। তাহলে কোষগুলো জীবিত কোষ, সজীব কোষ। সজীব কোষে বড় নিউক্লিয়াস থাকতে হবে, বেশি কাজের জন্য সাইটোপ্লাজমটা একটু ঘন করে দিতে হবে। আরেকটা জিনিস থাকবে, সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন, দিস ইজ কল্ড ক্লোরোপ্লাস্ট।
ইউজুয়ালি ক্লোরোপ্লাস্ট অন্যান্য অংশে কম থাকে, কিন্তু এটা যদি পত্ররন্ধ্র হয়, পত্ররন্ধ্রের রক্ষী কোষ যদি হয়, তাহলে কি থাকবে? ক্লোরোপ্লাস্ট অধিক থাকবে, অনেক বেশি থাকবে। তাহলে বলো তো, ক্লোরোপ্লাস্ট যদি অনেক বেশি থাকে তাহলে সালোক সংশ্লেষণ বেশি হবে না? সালোক সংশ্লেষণ বেশি হবে। আর সালোক সংশ্লেষণ যদি বেশি হয়, এখানে শর্করা বেশি হবে, রাইট? শর্করা বেশি উৎপন্ন হবে। তাহলে উদ্ভিদের সবচেয়ে বেশি শর্করা কোথায় উৎপন্ন হয়, কোন কোষে? তাহলে আপনাকে বলতে হবে রক্ষী কোষে, কারণ রক্ষী কোষে ক্লোরোপ্লাস্টের পরিমাণ সবচেয়ে বেশি। আরেকটা জিনিস মনে রাখতে হবে, শর্করা যদি বেশি হয়, এরা বেশি বেশি কাজও করে, তাই না? আর বেশি কাজের জন্য বেশি শক্তি লাগে, ঠিক কিনা? এই কোষগুলো তাহলে বেশি বেশি শক্তিও লাগবে। তাহলে এরা কি করবে? শর্করা বেশি হবে, শক্তি যেহেতু বেশি লাগবে, তাহলে শক্তি তৈরি হয় শ্বসন প্রক্রিয়ায়, তাহলে শ্বসনটাও এখানে বেশি হবে। তাহলে খেয়াল করো, সালোক সংশ্লেষণ বেশি, শ্বসন বেশি। তাহলে এবার বলো তো, রক্ষী কোষের কাজ কি, পত্ররন্ধ্রের কাজ কি? তুমি কিন্তু শিখলা যে পত্ররন্ধ্র ইউজুয়ালি 1 নম্বর হলো প্রচ্ছেদন করে, কিন্তু তুমি এখানে দেখলা ক্লোরোপ্লাস্ট বেশি, তার মানে এরা সালোক সংশ্লেষণও করে। তুমি আরো একটা জিনিস কি দেখলা, সালোক সংশ্লেষণ বেশি এবং কাজ যেহেতু বেশি করতেছে, তাদের শক্তি বেশি লাগবে, তাহলে এরা শ্বসনও বেশি করবে। তাহলে আমরা পত্ররন্ধ্র থেকে এই 3টা জিনিস বেশি বেশি মনে রাখবো। প্রচ্ছেদন এরা বেশি করে, প্রচ্ছেদন বেশি করতে পারলে এখানে ক্লোরোপ্লাস্টও যেহেতু বেশি আছে, সালোক সংশ্লেষণও বেশি হবে। কাজ যেহেতু এরা বেশি করে, সারাক্ষণ কাজ করে, এই জন্য এদের শক্তির জন্য শ্বসনটা বেশি হবে। এবং আমরা আরেকটা জানি, প্রধান কাজ এরা কি করতেছে? অক্সিজেন ত্যাগ করে এবং কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। তাহলে বলো তো, উদ্ভিদের কোন অঙ্গ অক্সিজেন ত্যাগ করতেছে এবং কার্বন ডাই অক্সাইড গ্রহণ করতেছে? এই পত্ররন্ধ্র। বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডটা এটাতে ঢোকে উদ্ভিদ দেহের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা মোটামুটি একটা ভালো ধারণা পেলাম এই সম্পর্কে। এবার অবস্থান এবং সংখ্যা নিয়ে আমরা একটু চিন্তা করি। ইউজুয়ালি একটু খেয়াল করো, আমরা কিন্তু কিছুক্ষণ আগে বলছি এরা পাতায় থাকে, কচি সবুজ কাণ্ডে থাকে, বৃতিতে থাকে, উপবৃতিতে থাকে, তাই না? এবং দল যদি সবুজ হয় সেখানে থাকে, ফল যদি সবুজ হয় ফল ত্বকে থাকে। আবার দেখো সংখ্যা এরা 10,000 থেকে 10K থেকে 60K পর্যন্ত থাকে পার স্কয়ার ইঞ্চ, সরি পার সেন্টিমিটার। একটা বর্গ সেন্টিমিটার এলাকায় 10,000 থেকে 60,000 পর্যন্ত তুমি পত্ররন্ধ্র দেখতে পাবা পাতায়, ঠিক আছে? আচ্ছা, তবে এখানে প্রশ্ন আছে, যারা একবীজ, যারা দ্বিবীজ, তাদের ক্ষেত্রে আলাদা আলাদা দেখা যাবে। এবং একই সাথে যারা মরুজ, তাদের ক্ষেত্রে পত্ররন্ধ্রের পার্থক্য দেখতে পাবেন, ডিফারেন্ট। যারা নিমজ্জিত উদ্ভিদ, পানির নিচে পুরো ডুবে থাকে, তাদের ক্ষেত্রে পত্ররন্ধ্র আরেক ধরনের। যারা ভাসমান জলজ উদ্ভিদ, জলজ কিন্তু ভাসমান, মানে পাতা আর কি ভেসে থাকে, তাদের ক্ষেত্রে আপনি পত্ররন্ধ্রের ক্ষেত্রে কিছু স্পেশাল ক্রাইটেরিয়া দেখতে পাবেন। তাহলে আমরা সংখ্যা পড়লাম 10,000 থেকে 6,000 পার স্কয়ার সেন্টিমিটার থাকে কোথায়, আমরা ওটা বুঝছি। তাহলে এই উদ্ভিদগুলোর ক্ষেত্রে এখন পত্ররন্ধ্রের স্পেশালিটি কি আমরা এটা একটু দেখব। দেখো, একবীজপত্রী উদ্ভিদে পত্ররন্ধ্রের এই রক্ষী কোষগুলো ডাম্বেল আকৃতি। কি আকৃতি? ডাম্বেল, মানে মাঝখানে দেখো সংকুচিত, দুই দিকে প্রসারিত, ডাম্বেল আকৃতি, ঠিক আছে? এবং একবীজপত্রী উদ্ভিদের দুই পৃষ্ঠেই থাকে। কেন থাকে এর একটা কারণ বলি। আম গাছের পাতা কিন্তু এইভাবে থাকে, রাইট? তখন এই নিচের দিকে থাকে, কিন্তু ধান গাছের পাতা দেখো এরকম করে খাড়া হয়ে থাকে, তাহলে এই পাশেও থাকবে, এই পাশেও থাকবে। তাহলে একবীজপত্রী উদ্ভিদের দুই পাশে থাকে, কারণ এটা খাড়া হয়ে থাকে, সূর্যের আলো দুই দিকেই পড়ে সমানভাবে। আর যারা এরকম, তাদের নিচের দিকে থাকবে পত্ররন্ধ্রগুলো, দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে পত্ররন্ধ্রের রক্ষী কোষগুলো হবে এইরকম, অর্ধচন্দ্রাকৃতি বা সেমি লুনার। সেমি মানে অর্ধেক, লুনার মানে চাঁদ। তাহলে দেখো,
অর্ধচন্দ্রাকৃতির হবে দ্বিবীজপত্রীর ক্ষেত্রে, এই যে যেটা আমরা দেখতেছি আম গাছের ক্ষেত্রে, সেমি লুনার বা অর্ধচন্দ্রাকৃতি, লুনার মানে চাঁদ। এবং কি হবে, পত্ররন্ধ্রগুলো কোন দিকে থাকবে, নিচের দিকে থাকবে, নিচে থাকে। মরুজ উদ্ভিদের ক্ষেত্রে কি হয়, মরুজ উদ্ভিদ আরো স্পেশাল, এই যে দেখো পাতা, সো দিস ইজ পাতা। মরুজ উদ্ভিদ হয় কি, এটা গর্ত তৈরি হয় নিচের দিকে, আর একটু বড় করে দেই আমি, এটা পাতা ধরা যাক, মরুজ উদ্ভিদে এখানে গর্ত তৈরি হয়, এবং এই গর্তের ভেতরে গেলে রক্ষী কোষ আপনি পাবেন, এই যে এখানে পাবেন, তাহলে একটু ভেতরের দিকে থাকে। তাহলে আমরা কি বললাম যে পত্ররন্ধ্রটা ভেতরের দিকে যেহেতু থাকে, তাহলে এটা কি লুকিয়ে আছে না? ইয়েস। সো মরুজ উদ্ভিদের পত্ররন্ধ্রকে বলা হয়, মরুজ উদ্ভিদের পত্ররন্ধ্রকে বলা হয় সানকেন স্টোমাটা বা হিডেন স্টোমাটা বা লুক্কায়িত পত্ররন্ধ্র। লুক্কায়িত, হিডেন মানে তো লুক্কায়িত, মানে এরা ভেতরের দিকে থাকে। সানকেন শব্দের অর্থ হলো চোখ বসে যাওয়া, ডায়রিয়া হয়ে গেলে মানুষের চোখ ভেতরে বসে যায়, তো মনে হচ্ছে না ভেতরে বসে গেছে, এই জন্য কিন্তু সানকেন কথাটা চলে আসছে। আবার বলো, মরুজ উদ্ভিদ কিন্তু পানি কম পায়, তাহলে পানি বের হওয়ার যে অঙ্গটা আছে ওটা যত গভীরে দিবেন তত ওরা পানি কম হারাবে। তাহলে মরুজ উদ্ভিদ যেহেতু পানি হারায়, এই জন্য ওরা পত্ররন্ধ্র লুকায় রাখছে, কম কম করে হারাও, বেশি হারাইতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, নিমজ্জিত যারা, একটা উদ্ভিদ পানিতে নিমজ্জিত আছে, তাহলে আপনি কি উদ্ভিদটাতে কোনো পত্ররন্ধ্র পাবেন? পত্ররন্ধ্র পাবেন না। একটু খেয়াল করেন, আমি বলছি কিন্তু পত্ররন্ধ্র থাকে উদ্ভিদের বায়বীয় অংশে, যারা বায়ুমণ্ডলে উন্মুক্ত অবস্থায় থাকে। তাহলে নিমজ্জিত উদ্ভিদটা পানির নিচে থাকে, তার পত্ররন্ধ্র থাকবে না। অ্যাকচুয়ালি হয় কি, যে নিমজ্জিত উদ্ভিদটার সব দিক দিয়ে পানি প্রবেশ করে, ওদের তো পানির অভাব নেই, পানি বের করে দেওয়ার কোনো প্রবলেম নেই, বুঝছেন? তাহলে তাদের পত্ররন্ধ্র লাগতেছে না, কারণ ওরা পানিতেই আছে, যখন যা দরকার নিতে পারতেছে। সো নিমজ্জিততে স্টোমাটা থাকে না। জলজ যারা ভাসমান, ভাসমান উদ্ভিদ, যেমন হচ্ছে আপনি শাপলা, পদ্ম, এদের পাতার কথা ভাবেন তো, পাতাগুলো কি পানির উপরে থাকে না? তাহলে উপরের পৃষ্ঠে থাকবে না নিচের পৃষ্ঠে থাকবে? উপরের পৃষ্ঠে। নিচের পৃষ্ঠে তো বায়ুমণ্ডলের সাথে নাই, পানির সাথে। আর আমরা জানি পত্ররন্ধ্র সবসময় বায়ুমণ্ডল থাকে, সো উপরের পৃষ্ঠে থাকবে। তাহলে জলজ কিন্তু ভাসমান উপরের পৃষ্ঠে। একটু খেয়াল করেন, দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে নিচের পৃষ্ঠে, জলজের ক্ষেত্রে উপরের পৃষ্ঠে, এক বীজের ক্ষেত্রে দুই পৃষ্ঠে, তাই না? এক বীজের ক্ষেত্রে ডাম্বেল আকৃতি, আর দ্বিবীজপত্রীর ক্ষেত্রে রক্ষী কোষগুলা সেমি লুনার বা অর্ধচন্দ্রাকৃতি। মরুজ উদ্ভিদের ক্ষেত্রে পত্ররন্ধ্রগুলো ভেতরে থাকে, লুক্কায়িত বা হিডেন। ওকে, এটাকে আরেকটা নাম বলি আমরা সানকেন স্টোমাটা। নিমজ্জিত উদ্ভিদ, নিমজ্জিত উদ্ভিদ পানির নিচে ডুবে আছে, বায়ুমণ্ডলের সংস্পর্শে নাই, সো তার পত্ররন্ধ্র থাকবে না। সো আমরা কিন্তু পত্ররন্ধ্রের স্ট্রাকচার পড়লাম, সংখ্যা পড়লাম, অবস্থান পড়লাম, বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে তারা কি অবস্থা থাকে এক্সপ্লেনেশন পড়লাম। এবার চলে আসি আমরা পত্ররন্ধ্রের গঠনে। এই যে দেখো, পত্ররন্ধ্রের এবার আমরা গঠন দেখব। ওকে, ধরা যাক পাতার নিচের দিকে আছে, তাহলে এই যে এটা হচ্ছে পত্ররন্ধ্র। তো যেটা হয় যে পত্ররন্ধ্রের সাথে কিছু কোষ থাকে, এই যে কোষগুলা দেখো, এই কোষগুলা এই রক্ষী কোষের সাথে আছে, এই জন্য এদের নাম হলো সহকারী কোষ। সহকারী কোষের আরেক নাম হলো সাবসিডিয়ারি কোষ, আরেকটা নাম হলো অ্যাক্সেসরি কোষ, মানে অতিরিক্ত। তাহলে বলো তো, রক্ষী কোষের সাথে যারা থাকে তাদের নাম কি? সহকারী কোষ, সাবসিডিয়ারি কোষ বা অ্যাক্সেসরি কোষ। এদের কাজ কি? কাজটা খুব সিম্পল। কাজটা হলো উদ্ভিদের পাতার এই কোষ এদের পানিগুলা ব্যাপন প্রক্রিয়ায় এই যে এখানে আসে। ওকে,
ঘনত্ব কম বেশি হয়ে গেলে ব্যাপন প্রক্রিয়া আসতেছে, অভিস্রবণও বলা যেতে পারে, অভিস্রবণ প্রক্রিয়া আসতেছে। এ করে কি, এই পত্ররন্ধ্রের পেছনে যায় একটা ফাঁকা জায়গা আছে, জায়গাটার দিকে অবস্থান করে, দেন এই পাশে বের হয়ে আসে। তাহলে বলতো এই কোষগুলোর কাজ কি? অন্য জায়গা থেকে পানি এনে এনে পত্ররন্ধ্র দিয়ে বের করে দেওয়া। তাহলে সাবসিডিয়ারি কোষের ব্যাপারটা আমরা জানলাম। ওকে, আবার যদি মনে হয় যে পত্ররন্ধ্রের ভেতরে পানি আছে, পত্ররন্ধ্র চাইলে কেউ পানি দিতে পারে, পত্ররন্ধ্র যদি দরকার পড়ে সে পানি নিয়েও আসতে পারে। পানি আনলে পত্ররন্ধ্রগুলো ফুলে যায়, তখন পত্ররন্ধ্র খুলে যায়। আমি মেকানিজমটা বলতেছি। এইসব কোষ থেকে যখন পত্ররন্ধ্রে পানি আসে, রক্ষী কোষগুলো তখন ফুলে যায়, পত্ররন্ধ্রটা তখন খুলে যায়, এই যে মাঝখানে ছিদ্রটা তখন খুলে যায়। আবার যদি সে নিজের পানিগুলোকে রক্ষী কোষে পাঠিয়ে দেয়, সে চুপসে যাবে। চুপসে যদি যায় তাহলে সে কিন্তু বন্ধ হয়ে যাবে ছিদ্রটা, রাইট? আচ্ছা, সো আমরা একটা শিখলাম যে এই যে তিনটা জিনিস, আমি আরেকবার দেখাই। যদি আপনি এইভাবে ভাবেন, দিস ইজ পত্ররন্ধ্র, তাহলে এই যে এগুলোকে যদি আপনি সাবসিডিয়ারি সেল ভাবেন এবং অন্যান্য কোষ, এগুলো আর কি, এগুলোকে মেসোফিল কোষ বলা হয়। মেসোফিল কোষ কি জিনিস, টিস্যু চ্যাপ্টারে গেলে আপনারা পাবেন। সো আমরা পেলাম এই যে এটা হলো রক্ষী কোষ, এইটা হলো পত্ররন্ধ্র, আর এই যে দেখতে পাচ্ছ পত্ররন্ধ্রের নিচেই একটা চেম্বার, দিস ইজ কল সাব স্টোমাটাল চেম্বার বা উপপত্ররন্ধ্রীয় প্রকোষ্ঠ। সাব স্টোমাটাল চেম্বার বা উপপত্ররন্ধ্রীয় প্রকোষ্ঠ কি হয় সেটা, যখন পানি আপনি বের করে দিবেন, এখান থেকে পানি এদিকে, এখান থেকে এই যে এখানে এসে জমা হচ্ছে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এই যে জমা হচ্ছে, পরবর্তীতে এই পত্ররন্ধ্র দিয়ে এটা বায়ুমণ্ডলে বের হয়ে আসে। ওকে, পরবর্তীতে বের হয়ে আসে। তাহলে সাব স্টোমাটাল চেম্বারের কাজ কি, ওই জায়গায় সবসময় পানি এসে জমা হয়, তারপর বাষ্প আকারে পত্ররন্ধ্র দিয়ে বের হয়ে যায়। ঠিক আছে, কোনো অপেক্ষা করে সকাল হবে, পত্ররন্ধ্র খুলবে, তখন আমি বের হয়ে যাব। সো আমরা এটাও শিখলাম। সো কমপ্লেক্স বলে একটা টার্ম আছে। রক্ষী কোষ, স্টোমাটাল ছিদ্র বা পত্ররন্ধ্রীয় ছিদ্র এবং এই সাব স্টোমাটাল চেম্বার, রক্ষী কোষ, পত্ররন্ধ্রটা এবং এই যে চেম্বার দেখতে পাচ্ছেন সাব স্টোমাটাল চেম্বার, এই তিনটা মিলাকে বলা হয় স্টোমাটাল কমপ্লেক্স। স্টোমাটাল কমপ্লেক্স, কমপ্লেক্স মানে হচ্ছে একসাথে অনেক কিছু জড়িত। তিনটা জিনিস, রক্ষী কোষ, স্টোমাটাল পোর এবং সাব স্টোমাটাল চেম্বার, তিনজন মিলে হচ্ছে স্টোমাটাল কমপ্লেক্স। ঠিক আছে, আচ্ছা, সো আমরা এটাও বুঝলাম। এখন আমরা চলে আসি প্রকারভেদ। একবীজপত্রী উদ্ভিদে কিন্তু একটা চমৎকার ব্যাপার হয়। দিস ইজ একবীজপত্রী উদ্ভিদের পাতা, আর দিস ইজ হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতা। দেখেন, একবীজপত্রী উদ্ভিদের পাতায় এই যে এখানে একটা পত্ররন্ধ্র, ডাম্বেল আকৃতি, আমি কিন্তু ডাম্বেল আকৃতি আর দিচ্ছি না, মানে আমি কিন্তু এই ধরনের আকৃতি দিচ্ছি না, আমি শুধু দিচ্ছি, এই দেখো এখানে একটা পত্ররন্ধ্র, এই যে এখানে একটা পত্ররন্ধ্র, এখানে একটা, 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 এখানে একটা। একটু খেয়াল করো, এই পত্ররন্ধ্রগুলো একটা লাইনে আছে, এই পত্ররন্ধ্রগুলো দেখো আরেকটা লাইনে আছে, এই নিচের পত্ররন্ধ্রগুলো দেখো আরেকটা লাইনে আছে। তাহলে এটা কি সমান্তরাল না? সমান্তরাল বিন্যাস না এগুলা? আর এদের ক্ষেত্রে কি হয়, এই যে এখানে একটা, এই যে এখানে একটা, এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তার মানে দেখো এদের কোনো সারি নাই, এটা আলাদা সারি, এটা আলাদা সারি, এটা আলাদা সারি, মানে এরা শুধু এলোমেলো হয়ে থাকে, এখানে ওখানে 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 থাকে। তার মানে আমরা শিখলাম দ্বিবীজপত্রীর ক্ষেত্রে এরা কি থাকে, এলোমেলো ভাবে থাকে, বিস্তৃত অবস্থায় থাকে, ডিফিউজড অবস্থায় থাকে, বিক্ষিপ্ত অবস্থায় থাকে। তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদে কি থাকে, বিক্ষিপ্ত। আমি মনে রাখতাম এইভাবে, দয়ের নিচে ব আছে, তাহলে বিক্ষিপ্ত বিন্যাস হয়, মানে পত্ররন্ধ্রগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকে, কোনো প্যাটার্ন নেই। বাট একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু সমান্তরাল বিন্যাস দেখা যায়। দ্বিবীজপত্রীতে বিক্ষিপ্ত বিন্যাস আর একবীজপত্রীতে সমান্তরাল বিন্যাস দেখা যায়। তাহলে আমরা প্রকারভেদটাও শিখলাম পত্ররন্ধ্রের অবস্থানের উপর ভিত্তি করে। আর সাবসিডিয়ারি সেল বা রক্ষী কোষের উপর ভিত্তি করে যে প্রকারভেদ, ওটা কিন্তু টিস্যু চ্যাপ্টারে আছে, ওইটা ওখানকার পড়া। আচ্ছা, সো এবার আমরা চলে আসি পত্ররন্ধ্র আসলে কিভাবে খোলে এবং বন্ধ হয়, এই ব্যাপারটা আমরা এখন দেখব। ঠিক আছে,
পত্ররন্ধ্র কিভাবে খোলে এবং বন্ধ হয় এটা আমরা দেখব। তাহলে একবীজপত্রীতে কি ছিল বিন্যাসটা? সমান্তরাল। দ্বিবীজপত্রীর নিচে একটা ব আছে, তাহলে বিক্ষিপ্ত বিন্যাস। আচ্ছা, আপনারা কি জানেন একবীজপত্রীর মধ্যে লাউ আছে, অর্কিড আছে, একবীজপত্রী উদ্ভিদের কোনো সাবসিডিয়ারি সেল নেই, সাবসিডিয়ারি বা সহকারী কোষ নেই। এটা কিন্তু মনে রাখবেন, হ্যাঁ। এটা কিন্তু হচ্ছে আজিবু স্যারের বই আছে, খুব ইম্পর্টেন্ট একটা টপিক। দ্বিবীজপত্রী উদ্ভিদের সাবসিডিয়ারি সেল আছে, একবীজপত্রী উদ্ভিদের এই কটা নাম দিয়ে বলছে এদের সহকারী কোষ নেই, মানে রক্ষী কোষের পাশে যে কোষগুলো থাকে এগুলো নেই। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি কিভাবে এরা, এই যে দেখো এটা একটা কোষ, ওকে, এই জায়গাটা খুব পুরু, এই জায়গাটা কি খুবই পুরু। সেম ব্যাপার, এই জায়গাটা খুব পুরু। তার মানে বোঝাচ্ছে এই দিকটা অনেক পুরু, শক্ত, এবং এদের যে ফিলামেন্ট গুলা, হ্যাঁ, বিন্যাস দেখেন কেমন, এখান থেকে এদিকে গেছে, এদিকে গেছে, এদিকে গেছে, এরকম। ওরা কিন্তু ঘুরে আসে, হ্যাঁ, এগুলো গিয়ে ওই পাশে কিন্তু ঘুরে আসে, কোষটা এরকম ঘুরে আসে এগুলা। তো এখন আমরা চিন্তা করি দিস ইজ রক্ষী কোষ। হোয়াট ইজ দিস? দিস ইজ রক্ষী কোষ আর দিস ইজ সাবসিডিয়ারি সেল। তাহলে দিস ইজ সাবসিডিয়ারি সেল বা সহকারী কোষ। তো দিনের বেলা সূর্যের আলো পড়ছে, মজার একটা ব্যাপার ঘটে, সেটা হলো এখান বিভিন্ন কোষ থেকে পানি আসে, এখানে কি আসে? পানি আসে, এবং এরা কি করে, সূর্যের আলোর কারণে এই কোষগুলার কিছু ছিদ্র ওপেন হয়ে যায়। আমরা এটা কিন্তু মেকানিজম যখন পড়বো তখন পড়বো, আধুনিক মতবাদ যখন পড়বো, ছিদ্রগুলো ওপেন হয়ে যায়, তখন পানি প্রবেশ করা শুরু করে। এটাতে কি প্রবেশ করা শুরু করে? এটার মধ্যে পানি প্রবেশ করা শুরু করে। যেই না পানি প্রবেশ করে, একটু খেয়াল করেন তো, এগুলো তখন ফুলে যাবে না? কোষগুলো তখন পানি আসলে কি হবে? রক্ষী কোষগুলো তখন কি হবে? ফুলে যাবে। এই যে পানি ভেতরে প্রবেশ করতেছে, পানি যে আসতেছে, এই প্রক্রিয়ার নাম হলো অন্ত অভিস্রবণ। একটু খেয়াল করো, অন্ত অভিস্রবণ। অন্ত অভিস্রবণ কার? এরও অন্ত অভিস্রবণ, এর ভেতরে বা অন্তে পানি ঢুকতেছে। তাহলে বলতো, সূর্যের আলো সময়, আলো পড়লে দিনের বেলা এর অন্ত অভিস্রবণ ঘটে, আর অন্ত অভিস্রবণের কারণে ভেতরে কি হয়? পানির পরিমাণ বাড়ে, আর পানির পরিমাণ বৃদ্ধি পেলে কি বাড়ে? রসস্ফীতি, মানে পানির কারণে এরা স্ফীত হয়। এটার আরেক নাম হলো টার্গার প্রেসার। আমি এই টার্মগুলো পড়াবো আপনাদের। টার্গার প্রেসার বৃদ্ধি পায়, তখন কি কোষগুলো ফুলে যায়। কোষগুলো যখন ফুলে যায় তখন রন্ধ্রটা খুলে যায়, রন্ধ্র খুলে যায়। আমি আরেকবার দেখাচ্ছি, দেখো, যখন সূর্যের আলো পড়ে তখন এদের এই ছিদ্রগুলো ওপেন হয়ে যায়, এগুলো চ্যানেল আর কি। তো তখন ভেতরের দিকে কিছু আয়ন ঢোকে, আর ভেতরে যে আয়ন বা লবণ আসে, তখন এই কোষগুলো থেকে পানি আসে এটার ভেতরে। যখন পানি আসে, এই পানি আসাটাকে বলা হয় অন্ত অভিস্রবণ। তাহলে রক্ষী কোষের অন্ত অভিস্রবণ বা ভেতরে পানি ঢুকতেছে। ভেতরে যখন পানি ঢোকে তখন রক্ষী কোষগুলোর ভেতরে এই পানি বা রসের কারণে স্ফীত হওয়া শুরু করে রক্ষী কোষগুলা। দ্যাট ইজ কল্ড রসস্ফীতি বা টার্গার প্রেসার। এই ভেতরে যখন রস বাড়ে, স্ফীত হওয়া শুরু করে, তখন রক্ষী কোষগুলোকে ফুলায় তোলে। তখন রক্ষী কোষগুলো কি হয়? ফুলে যায়। কেমনে ফুলে যায় আমি একটু দেখাই আপনাদের। দেখেন, এই দিকটা কিন্তু খুব পুরু, যে কারণে এই দিকটা হালকা একটু বাঁকা হবে। কি হবে? হালকা বাঁকা হবে। আর এই দিকটা দেখেন কেমন পাতলা, যে কারণে এগুলো এইরকম ফুলে যাবে, তাই না? মায়েদের ক্ষেত্রে কি হয়? আমাদের কিন্তু পেটের সামনে হাড্ডি থাকে না, তাহলে ভাত খাইলে কি হয়? আমাদের পেটটা ফুলে যায়। আর যখন পেট ফুলে যায়, খেয়াল করো, আমাদের কিন্তু কোমরটা সেই অনুপাতে কিন্তু বাঁকা হইতেছে। কোমরের দিকে হাড্ডি আছে, লাইক দ্যাট। দিস ইজ আপনার কোমর, হাড্ডি, ভেতরে আপনার
সন্তান জন্ম নিচ্ছে কিংবা অনেক বেশি খাচ্ছেন, যে কারণে কি হবে আপনার ফুলে যাবে, এদিকটা বেশি ফুলে যাবে, আর এদিকটা কি হবে, এদিকটা হচ্ছে হালকা করে বাঁকা হবে, এদিকটা বেশি বাঁকা হবে। সো এদিক যত বাঁকা হবে এদিকটা কিন্তু ওই অনুপাতে কম হলেও বাঁকা হইতে থাকবে। সেম ব্যাপার এই কোষটার ক্ষেত্রে দেখেন, এই যে এই লেয়ারটা ফুলতে থাকবে, দেখছেন এই যে দেখেন ফুলতেছে। যখন এই লেয়ারটা অনেক ফুলবে তখন ভেতরেরটা হালকা হলেও কিন্তু একটু বেঁকে যাবে, গেল কিনা? ইয়েস, তাহলে এই যে ছিদ্রটা ওপেন হয়ে গেল। তাহলে আমরা আরেকবার দেখি পত্ররন্ধ্র যে খুলতেছে বন্ধ হচ্ছে, ফিলামেন্টের বিন্যাস এবং হচ্ছে পুরুত্ব। আমরা বলবো রক্ষী কোষের ভেতরের দিকে পুরু বেশি, বাইরের দিকটা পাতলা, মানে কোন অংশ অবতল অংশ পুরু, উত্তল অংশ পাতলা। তো যখন অন্ত অভিস্রবণ ঘটে এই কোষগুলো থেকে এখানে পানি আসে ভেতরে, তখন চাপ বেড়ে যায়, টার্গার প্রেসার বেড়ে যায়, বা এটাকে আমরা বলি রসস্ফীতি, যে কারণে কোষগুলো ফুলে যেতে থাকে। ফুলে গেলে সব সময় দেখুন উত্তল দিকটা আরো উত্তল হবে, অবতল দিকটা ওই অনুপাতে না হলেও একটু অবতল হবে। অ্যাট লাস্ট এই পত্ররন্ধ্রটা খুলে যাবে, যেটা আমি এখানে বলেছি। সো এই হলো আমাদের পত্ররন্ধ্র গঠন, বিন্যাস, কাজ, প্রকারভেদ। আমি 1 মিনিটের মধ্যে পুরো ব্যাপারটা বলি। পত্ররন্ধ্র মানে হচ্ছে শুধু পাতায় থাকবে তা না, বাট পাতায় বেশি থাকে, 10 থেকে 60K পার স্কোয়ার সেন্টিমিটার, রাইট? তো পত্ররন্ধ্র আরো অনেক অঞ্চলে থাকে, এটা বলেছি আমি। তো এবার চলে আসি অবস্থান। মরুজ উদ্ভিদ, মরুজ উদ্ভিদ পত্ররন্ধ্র নিচের দিকে থাকে, লুকায় রাখে, সানকেন স্টোমাটা বা লুক্কায়িত পত্ররন্ধ্র বা হিডেন স্টোমাটা বলি। জলজ উদ্ভিদের ক্ষেত্রে পাতার উপরের দিকে থাকে, নিমজ্জিত যারা জলজ পানির নিচে তাদের কোনো পত্ররন্ধ্র নাই। একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে একবীজপত্রী উদ্ভিদ দাঁড়ায় থাকে, সো এদিকেও পত্ররন্ধ্র থাকবে, এদিকেও থাকবে, এবং এদের পত্ররন্ধ্রের যে রক্ষী কোষগুলো আছে ডাম্বেল আকৃতি। আম গাছ হচ্ছে দ্বিবীজপত্রী, আম গাছের ক্ষেত্রে কিন্তু অর্ধচন্দ্রাকৃতি রক্ষী কোষ থাকবে, এবং এই রক্ষী কোষ বা পত্ররন্ধ্রগুলো থাকবে পাতার নিচের দিকে, ঠিক আছে? আচ্ছা, কমপ্লেক্স কি? কমপ্লেক্স হচ্ছে ওই ছিদ্রটা, দুই সাইডে রক্ষী কোষ, সাবসিডিয়ারি সেল আর সাবস্টোমাটাল স্পেস, সবাই মিলে হচ্ছে কমপ্লেক্স। ওকে, সবাই মিলে হচ্ছে কমপ্লেক্স। প্রকারভেদ, প্রকারভেদ হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের কি হয়, সমান্তরালে থাকে। সমান্তরাল থাকার কিন্তু আর একটা কারণ আছে, একবীজপত্রী উদ্ভিদের পাতায় কিন্তু সমান্তরাল শিরা থাকে। একবীজপত্রী উদ্ভিদের পাতার বিন্যাস সমান্তরাল শিরা বিন্যাস, যে কারণে ওই শিরার ওই সাইড এই সাইডে থাকতে গেলে ওরা একটা চমৎকার একটা প্যাটার্নে থাকে। এই যে দেখো এইরকম একটা পাতা, এটা শিরা, এটা একটা শিরা, যে কারণে পত্ররন্ধ্র এদিক থাকে এদিক থাকে এদিক থাকে, পত্ররন্ধ্র এদিক থাকে এদিক থাকে এদিক থাকে, কিংবা এদিকে এদিকে এদিকে। সো আলটিমেটলি এটা সমান্তরাল হয়ে গেল। দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে শিরা বিন্যাস কিন্তু জালিকাকার, সো জালের বিভিন্ন ফাঁকে ফাঁকে থাকে, যে কারণে কিন্তু আম গাছ বা দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে পত্ররন্ধ্রের বিন্যাসটা বিক্ষিপ্ত। এবার আমরা চলে আসি পুরুত্ব, ফিলামেন্ট এবং টার্গার প্রেসার। ভেতরের দিকে বা অবতল দিকে পুরুত্ব বেশি, উত্তল দিকে বা বাইরের দিকে পুরুত্ব কম। তাহলে কোনো কারণে রস আসলে বা পানি আসলে রস স্ফীত হবে বা টার্গার প্রেসার বৃদ্ধি পাবে, তখন উত্তলটা আরো উত্তল হবে, অবতলটা বাইরের দিকে একটু অবতল হবে। তখন কি হবে, ভেতরে এই ছিদ্রটা তখন ওপেন হয়ে যাবে, তাই না? আবার সন্ধ্যা যখন সূর্যের আলো শেষ হয়ে যায় তখন আবার উল্টা ঘটনা ঘটে। তো যাই হোক, কাজ আমরা পড়েছি, পত্ররন্ধ্রের প্রধান কাজ হচ্ছে প্রস্বেদন, আর একটা কাজ হচ্ছে গ্যাসীয় বিনিময়, কার্বন ডাই অক্সাইড নেয়, অক্সিজেন ত্যাগ করে, আর কি করে, সালোক সংশ্লেষণ করে, শ্বসন করে, এবং কি করে, প্রস্বেদন করে। এবং লাস্ট যেটা, সেটা হলো যদি কখনো হিডেন স্টোমাটা থাকে মরুজ উদ্ভিদের ক্ষেত্রে, তাহলে পত্ররন্ধ্র কি করে, প্রস্বেদনটা কমিয়ে দেয়, তাই না? আপনি যদি এখানে পত্ররন্ধ্র না রেখে এই যে এখানে পত্ররন্ধ্র রাখেন, তাহলে পানিগুলো কিন্তু যেখানে জমা হবে, বাষ্পগুলো, তাহলে বাতাসের কারণে বাষ্প তো সরবেই না, যে কারণে পরের বাষ্পগুলো আর বাইরে যেতে পারবে না। গর্ত হলে বাষ্পগুলো এখানে আটকে থাকে, তাহলে পরেরগুলো আর বের হয় না। এইভাবে কিন্তু মরুজ উদ্ভিদ পত্ররন্ধ্রগুলো থেকে প্রস্বেদনটা কমিয়ে ফেলে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, সব উদ্ভিদের ক্ষেত্রে দিনে প্রস্বেদন হয়, রাতে পত্ররন্ধ্র ক্লোজ থাকে। বাট যারা মরুজ উদ্ভিদ, মরুভূমিতে দিনের বেলা এতই রোদ, ওরা ক্লোজ করে রেখে দেয়, রাত্রেবেলা আমরা কাজ করব। তাহলে মরুজ উদ্ভিদে কিন্তু উল্টা সময় পত্ররন্ধ্র খুলে বন্ধ হয়, রাইট? আচ্ছা, সো এই ছিল আমাদের পত্ররন্ধ্র। আশা করছি আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। আল্লাহ হাফিজ।